বাংলাদেশের স্বাধীনতার পর প্রথম বাজেট ছিল মাত্র 786 কোটি টাকার, আর এবার 2026-27 অর্থ বছরের সম্ভাব্য বাজেট হতে পারে 9,30,000 কোটি টাকারও বেশি। 55 বছরে বাজেটের আকার বেড়েছে 1000 গুণেরও বেশি। কিন্তু প্রশ্ন হলো, এই বিশাল বাজেটগুলো মানুষের জীবন কতটুকু সহজ করতে পেরেছে? এবার নির্বাচিত সরকারের প্রথম বাজেট হওয়ায় প্রত্যাশাও অনেক। সরকার কোন খাতে অগ্রাধিকার দেবে, করের চাপ কতটা বাড়বে, অর্থনীতি কিভাবে এগোবে, এসবের রূপরেখা থাকে বাজেটে। কিন্তু বাজেট বড় হলেই কি দেশে কয়? স্বাধীনতার 55 বছরে এই পর্যন্ত বাজেট পেশ হয়েছে 54টি। 1000 কোটি টাকার বাজেট লাখ কোটি ছাড়িয়েছে। কিন্তু বাজেটগুলো কতটা বদলাতে পেরেছে দেশের অর্থনীতি আর মানুষের জীবন, তা নিয়ে জানবো মর্নিং বার্তা এক্সপ্লেনারে। 1971 সালে মুজিবনগর সরকারের বাজেট দিয়ে বাংলাদেশের বাজেট ইতিহাসের শুরু। স্বাধীনতার পর 1972 সালে তাজউদ্দিন আহমদ 1971-72 ও 1972-73 অর্থ বছরের বাজেট উপস্থাপন করেন। এতে মোট বাজেট ছিল 786 কোটি টাকা, যার প্রায় 70% ছিল যুদ্ধবিধ্বস্ত দেশকে পুনর্গঠন ও পুনর্বাসনের জন্য। 73-74 অর্থ বছরের বাজেটে বৈদেশিক নির্ভরশীলতা কমিয়ে অভ্যন্তরীণ সম্পদের ব্যবহারে জোর দেওয়া হয়। এর পরের বাজেটে বেসরকারি বিনিয়োগের সীমা 25 লাখ থেকে 3 কোটি টাকায় বাড়ানো হয়। 1977-78 অর্থ বছরে প্রথমবারের মতো কালো টাকা সাদা করার সুযোগ আসে, যা পরে বিভিন্ন সরকার অব্যাহত রাখে এবং জানিয়ে হয়েছে ব্যাপক সমালোচনা। 80 দশকে কর সংস্কার, আমদানি নীতির উদারীকরণ ও বেসরকারি বিনিয়োগে উৎসাহ দেওয়া হয়। তবে সবচেয়ে বড় কাঠামোগত পরিবর্তন আসে 1991-92 অর্থ বছরে মূল্য সংযোজন কর বা ভ্যাট চালুর মাধ্যমে। এর ফলে আমদানি ও আবগারি শুল্ক নির্ভর ব্যবস্থা থেকে উৎপাদন ও ভোগের প্রতিটি ধাপে কর আহরণের আধুনিক কাঠামো তৈরি হয়। পরের বছরগুলোতে বাণিজ্য উদারীকরণ, নমনীয় বিনিময় হার এবং অর্থনৈতিক সংস্কারের মাধ্যমে বাংলাদেশ মুক্তবাজার অর্থনীতির পথে এগিয়ে যায়। 1997-98 অর্থ বছরের বাজেটে প্রথমবারের মতো সামাজিক নিরাপত্তা কর্মসূচি খাতে বয়স্ক ভাতার জন্য 50 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। এরপর 2000 সাল থেকে বাজেট দ্রুত বড় হতে থাকে। 2000 থেকে 1 অর্থ বছরে বাজেট ছিল 42,859 কোটি টাকা। 2010-11 অর্থ বছরে তা ছাড়িয়ে যায় 1 লাখ কোটি টাকায় এবং 2019-20 অর্থ বছরে বাজেট পৌঁছায় 5,23,000 কোটিতে। এই সময়ে বাজেটে অবকাঠামো, বিদ্যুৎ, যোগাযোগ, ডিজিটালাইজেশন ও নানা উন্নয়নমূলক মেগা প্রকল্পের জন্য বড় বরাদ্দ রাখার প্রবণতা বাড়তে থাকে। সঙ্গে বাড়তে থাকে বাজেট ঘাটতি ও বৈদেশিক ঋণ নির্ভরতাও। করোনা মহামারীর মধ্যে 2020-21 অর্থ বছরের বাজেটে 1,03,000 কোটি টাকার বেশি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়। তবে এর বাস্তবায়ন নিয়ে অর্থনীতিবিদদের মধ্যে প্রশ্ন ছিল। 2024-25 অর্থ বছরে বাজেট দাঁড়ায় 7,97,000 কোটি টাকায়, যেখানে শুধু ঋণের সুদ পরিশোধে বরাদ্দ ছিল মোট বাজেটের 14.24%। সরকারের আয় না বাড়লে ঋণের বোঝা বাড়তে থাকে। এতে বাজেটের বড় অংশ চলে যায় সুদ পরিশোধে। সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের 2025-26 অর্থ বছরের বাজেট নিয়ে শুরু হয় ব্যাপক কৌতূহল। 7,90,000 কোটি টাকার বাজেট দেওয়া হয় এই অর্থ বছরে, যা আগের বছরের তুলনায় 7,000 কোটি টাকা কম। বাংলাদেশের বাজেট ইতিহাসে এটি বিরল ঘটনা। 2025-26 অর্থ বছরের বাজেটকে সেন্টার ফর পলিসি ডায়ালগ বা সিপিডি একটি সংকোচনধর্মী বাজেট হিসেবে আখ্যা দেয়। সংস্থাটির মতে উচ্চ মূল্যস্ফীতি, রাজস্ব আহরণের দুর্বলতা এবং সামষ্টিক অর্থনৈতিক চাপের বাস্তবতা বিবেচনায় নিয়ে সরকার তুলনামূলক সতর্ক অবস্থান নিয়েছে। তবে বাজেট বৃদ্ধির পরেও বাংলাদেশের সবচেয়ে বড় দুর্বলতা রয়ে গেছে রাজস্ব সক্ষমতায়। অন্যদিকে চলতি বছরে মে মাসে মূল্যস্ফীতি ছিল 9.42%। এপ্রিল মাসে গড় মজুরি বৃদ্ধি ছিল 8.16%। ব্যয় বাড়লেও মানুষের প্রকৃত আয় কমছে। তাই বাংলাদেশের কোন বাজেট পুরোপুরি কার্যকরী ভূমিকা পালন করেছে সেটা নিশ্চিত করে বলা কঠিন। এখন নতুন সরকারের প্রথম বাজেট কতটা কার্যকর হয় সেটাই দেখার বিষয়। দিন দুনিয়ার বাজার, বিশ্ব অর্থনীতি, রাজনীতি সহ এমন আরও সব সংবাদ পেতে ভিজিট করুন morningbarta.com-এ। সোশ্যাল মিডিয়ায় যুক্ত হতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ, সেই সাথে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।